দেখেন, আপনারা যখন একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, প্রজেক্টের একটা ফোল্ডার থাকে, প্রজেক্টের একটা স্ট্রাকচার থাকে। তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, এটা হচ্ছে কি ক্রুড অপারেশন নামে। তো আমি এটা ধরেন দিচ্ছি হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট, একটা ওয়েব অ্যাপ বানাবো। তার জন্য আপনাকে একটা রুট ফোল্ডার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? আমরা একটা ফোল্ডারের মধ্যেই করব। তো ফোল্ডারের মধ্যে আপনার ফ্রন্ট এন্ডও থাকে, ব্যাক এন্ডও থাকে। যদি আপনার ফ্রন্ট এন্ড থাকে, ফ্রন্ট এন্ড নামে একটা ফোল্ডার করবেন, আর যদি ব্যাক এন্ড থাকে, ব্যাক এন্ডের নামে একটা ফোল্ডার করবেন। বুঝা গেছে? তাহলে আপনার ফ্রন্ট এন্ড মানে কি? ইউজার ইন্টারফেস, যেটা যেমন রিঅ্যাক্ট থাকে, HTML CSS, এগুলো হচ্ছে আমার কি ফ্রন্ট এন্ড। তো আমার যেহেতু এখন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এগুলো কিছু নাই, এগুলো এখন আমার দরকার নাই, এগুলো ডিলিট করে দিবেন। আমাদের এখানে শুধু হচ্ছে আমাদের কি থাকবে, এনভায়রনমেন্ট থাকবে আর প্রজেক্ট থাকবে। এখন আমাদের মনোযোগ দিয়ে শোনেন, এনভায়রনমেন্টটা কি? আমাদের একটা প্রজেক্টে কাজ করব, প্রজেক্টের হচ্ছে অনেক কিছু থাকে, অনেক লাইব্রেরি থাকে, অনেক মডিউল থাকে, এগুলো হচ্ছে আমাদের ইনস্টল করা লাগে। এখন ওইগুলো যদি আমরা আমাদের পিসির মধ্যে যদি ইনস্টল করি, তাহলে এটা হচ্ছে আমাদের একটা লোকাল পিসির মধ্যে ইনস্টল হয়ে যাবে, পুরো পিসির মধ্যে। তাহলে এটা আমার পিসির জন্য কি হতে পারে, ক্ষতি হতে, ভারী হয়ে যাবে আর কি। তো আমরা সেজন্য এনভায়রনমেন্ট ওয়াইজ কাজ করি। আমি যদি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি, আমার ওই এনভায়রনমেন্টের মধ্যে আমার যাবতীয় যতগুলো লাইব্রেরি আছে সবগুলো আমার ওই এনভায়রনমেন্টের মধ্যেই থাকবে, ঠিক আছে? তো আমাকে এখানে এনভায়রনমেন্ট ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তাহলে হচ্ছে আমাদের কমান্ড প্রম্পটে যেতে হবে। এখানে কমান্ড প্রম্পটে আসবো, আমাদের হচ্ছে প্রথমে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। দেখেন পাইথন -m এনভায়রনমেন্ট। আচ্ছা, এগুলো একটু ইলাবোরেট করুন তো, এগুলো কি? এই দেখেন, প্রথমে আমি পাইথন লিখলাম, এটা হচ্ছে আমাদের কি, আমরা পাইথনের এনভায়রনমেন্ট সেটআপ করব, সেজন্য আমরা পাইথন লিখলাম। অনেকের পিসিতে হচ্ছে py লিখলেও কাজ করে, ঠিক আছে? তারপর হচ্ছে -m, এটা হচ্ছে মডিউল। আর ভি এনভায়রনমেন্ট মানে হচ্ছে কি, ভার্চুয়াল এনভায়রনমেন্ট। আর এটা হচ্ছে আপনার এনভায়রনমেন্টের নাম। এখন আমি বলছি এনভায়রনমেন্টের নাম হচ্ছে আপনি এমন ভাবে লিখবেন যাতে এনভায়রনমেন্টের একটা ফোল্ডার, এটা যাতে বোঝা যায়। এখন ধরুন আপনি এমন একটা ফোল্ডার করলেন ডে 1 নামে, ঠিক আছে? এখানে দিলেন হচ্ছে ডে 1 এক্সাম্পল। তো আপনি দেওয়ার পরে এটা যে এনভায়রনমেন্ট আরেকজন এসে বুঝতে পারবে? তাহলে আপনি একটা যে কাজ করবেন, একটা ফোল্ডার অথবা কোনো প্রজেক্ট বানাবেন, তার রিলেটেড কিছু নাম দিবেন যাতে বোঝা যায়, যে আরেকজন এসে বুঝতে পারে, আরেকজন প্রোগ্রামার এসে বুঝতে পারে যে এটা আসলে আমার এনভায়রনমেন্ট ফোল্ডার। এই এনভায়রনমেন্ট ফোল্ডারের ভিতরে হচ্ছে আমি আসলে কিন্তু কি করতে পারবো, বুঝতে পারবো যে এখানে আমার এনভায়রনমেন্টগুলো আছে। আমি এভাবে দিলাম। এটা কোন কেসে লিখছি বলেন তো? হুম, একটু টাইম লাগবে, এখানে অলরেডি ক্রিয়েট হয়ে যায়, চলে আসছে। আচ্ছা, এখন একটা এনভায়রনমেন্ট যে ক্রিয়েট করব, এনভায়রনমেন্টটা ক্রিয়েট করার পর আমাদের এনভায়রনমেন্ট কি করতে হয়, অ্যাক্টিভ করা লাগে। তো আপনাকে দেখতে হবে এনভায়রনমেন্টটা কোথায় আছে, মাই এনভায়রনমেন্ট স্ক্রিপ্টস, তারপর হচ্ছে কোথায় অ্যাক্টিভেট। এখানে দেখেন অ্যাক্টিভেট আছে, ডিঅ্যাক্টিভেট আছে, ঠিক আছে? অ্যাক্টিভ করলে অ্যাক্টিভ হয়, ডিঅ্যাক্টিভ করলে ডিঅ্যাক্টিভ হয়। তো আমরা হচ্ছে কি করব, অ্যাক্টিভ করব। তাহলে সিডি ডট ডট কোথায় যেতে হবে, মাই এনভায়রনমেন্ট, তারপর সিডি আবার ডিরেক্টরির মধ্যে দেখতে হবে, কোথায় যেতে হবে, স্ক্রিপ্টস। তারপর কি ডিরেক্টরির মধ্যে দেখতে হবে যে আমার কি আছে, অ্যাক্টিভেটটা আছে কিনা। তাহলে অ্যাক্টিভেটটা দিলে অ্যাক্টিভ হয়ে যাবে, হবে না? যখন আমি অ্যাক্টিভেট দিব, দেখেন অ্যাক্টিভেট দিলাম, আমার এখানে যে আমার এনভায়রনমেন্টের ফোল্ডারটা কেন শো করতেছে, তার মানে বোঝা যাচ্ছে আমার এনভায়রনমেন্টটা কি অ্যাক্টিভ হয়েছে। আর যদি আমি ডিঅ্যাক্টিভ লিখি, অ্যাক্টিভেট, তাহলে অফ হয়ে যাচ্ছে, এই যে দেখেন। আর দেখেন আপনি যখন কাজ করতে করতে আপনার কমান্ড ফর্মটা ভরে গেছে না, কি করতে হবে বলেন, সিএলএস দিলে আপনার সবগুলো ক্লিয়ার হয়ে যাবে।
ওকে, এখন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, শর্টকাট কমান্ড জানেন তো। আমি আবার আমার ফোল্ডার যেটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট ওইখানে আসলাম, এসে আমি একেবারে হচ্ছে এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ করব। কিভাবে বলেন তো? ডট ব্যাকস্ল্যাশ মাইএনবি স্ক্রিপ্ট, হ্যাঁ এটা হচ্ছে শর্টকাট কমান্ড, মানে আপনি একেবারে হচ্ছে কি করতে পারতেছেন, দেখেন একেবারে হয়ে যাচ্ছে। আমার বারবার সিডি এই জিনিসগুলো লিখতে হচ্ছে না। এই যে দেখেন আমি ডট দ্বারা বোঝাচ্ছে আমি যে ফোল্ডার ভিতরে আছি ওই ফোল্ডারটা, মানে বর্তমান যে ডিরেক্টরির মধ্যে আছি, তারপর আমি যাব কোথায় সেটা বলে দিচ্ছি, মাই এনভায়রনমেন্ট, তারপর কোথায় যাব, স্ক্রিপ্টস, তারপর হচ্ছে অ্যাক্টিভেট। এতটুকু ক্লিয়ার হয়েছে? এগুলো একদিনে মুখস্থ হবে না, আস্তে আস্তে ধীরে ধীরে প্র্যাকটিস করতে 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 এগুলো হয়ে যাবে। কারণ আপনারা নতুন, আপনাদের দেখতে হবে, কয়েনগুলো দেখে 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 টাইপ করে লিখতে হবে, তারপর আস্তে আস্তে ধীরে হয়ে যাবে। যারা আগে করছেন তাদের অলরেডি তারা এগুলো জানেন। তাহলে দেখেন আমার এনভায়রনমেন্ট অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ হওয়ার পরে আমি কি ওই স্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে আছি? নাই, আমি কিন্তু ওই ম্যানেজমেন্ট ফোল্ডারের ভিতরে আছি। ওকে, তাহলে আমার এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ হয়েছে। এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ হওয়ার পরে আমাদের কি করা লাগে? জ্যাঙ্গো ইনস্টল করা লাগে। পিপ ইনস্টল জ্যাঙ্গো। যদি আপনাদের পরীক্ষা এমসিকিউ আসে হাউ টু ইনস্টল জ্যাঙ্গো মানে কোন কমান্ডটা দ্বারা বোঝায়, তখন অনেকগুলা অপশন থাকবে, তখন পিপ ইনস্টল জ্যাঙ্গোটা যেখানে থাকবে এটা টিক মার্ক দিবেন, এটা তো জানবেনই, ঠিক আছে? পাইথনে হচ্ছে পিপটা ইউজ করে। মানে যতক্ষণ না পর্যন্ত এভাবে আসে ততক্ষণ পর্যন্ত আপনাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। বিকজ অফ আপনি যদি এখান থেকে প্রসেস হচ্ছে আপনি এন্টার মারেন, কোনো কিছু মারেন বা কন্ট্রোল সি দেন, এটা মানে থেমে যাবে, ঠিক আছে? তখন আপনার সবগুলা ফাইল কিন্তু আসবে না, তখন প্রবলেম হতে পারে। যখন কোনো কিছু রান করতে যাবেন তখন প্রবলেম হতে পারে। একদম ফাইনালি যখন আসবে এরকম, এটার জন্য আপনারা একটু অপেক্ষা করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আপনি আপনার একটা প্রজেক্টের ভিতরে, আমি আমার এই প্রজেক্টের ভিতরে আছি না, প্রজেক্টের ভিতরে এনভায়রনমেন্টের ভিতরে আছি। আমার যাবতীয় যতগুলা লাইব্রেরি বলেন সবগুলো কিন্তু একটা এনভায়রনমেন্টের মধ্যে সেট আপ হয় লাইব্রেরিগুলো। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার এনভায়রনমেন্টের মধ্যে কি কি ইনস্টল করা আছে, ওই জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন। তাহলে কমান্ডটা কি? পিপ ফ্রিজ। দেখেন এগুলো হচ্ছে অটো হয়েছে, ঠিক আছে? এই জ্যাঙ্গোটা আমরা একটু আগে করছি। এই যে এগুলো সবকিছু দেখা যাচ্ছে আমাদের এখানে কি কি ইনস্টল করা আছে। এই কমান্ডটা কি? পিপ ফ্রিজ। ইফ ইউ ওয়ান্ট টু সি ইউর লাইব্রেরি, মানে এমসিকিউ আসবে, তখন আপনাদেরকে এই অপশনগুলো দিবে যে আমি কোন অপশনটার মাধ্যমে আমার কোন কোন লাইব্রেরিটা ইনস্টল করা আছে ভার্সন সহ আমি যদি দেখতে চাই, তাহলে কোন কমান্ডটা ইউজ করতে হয়? পিপ ফ্রিজ। মনে থাকবে? আচ্ছা, এখানে আরো একটা কমান্ড আছে। ধরেন আপনি একটা অনেক বড় একটা প্রজেক্ট করলেন, এখন আপনার প্রজেক্টের জন্য আপনি অনেকগুলো লাইব্রেরি ইনস্টল করেন, করতে হয় না? অনেকগুলো লাইব্রেরি ইনস্টল করা লাগে, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক করা লাগে, পান্ডাস করা লাগে, নামপাই করা লাগে, তারপর হচ্ছে পিলো করা লাগে, পিলো যারা এই মাসের কাজ করছেন পিলো করা লাগে। তো অনেকগুলো লাইব্রেরি ইনস্টল করা লাগে। এখন ওই লাইব্রেরিগুলো আপনি আরেকজনকে দিতে চাচ্ছেন, যে আমার যতগুলো লাইব্রেরি ইনস্টল করা আছে ওই লাইব্রেরিগুলো আপনি স্টোর করে রাখতে যাচ্ছেন বা দিতে যাচ্ছেন কাউকে। সেটার জন্য আপনাকে একটা জিনিস করতে হয়, এটা লাগে কিন্তু, পিপ ফ্রিজ হাইফেন আর রিকোয়ারমেন্ট ডট টেক্সট। আচ্ছা, এটা কমান্ডটা হয়তো আমার ভুলেছে, এখন একটু সার্চ করে দেখবেন। হ্যাঁ সোহান সাহেব, ওই কনফারেন্স রুমে চলে যান, সবাই এখানে। ভুল হলে এখানে দেখবেন, আমার তো পুরোপুরি সবকিছু মুখস্থ থাকে না।
দেখেন অ্যাকচুয়াল কমান্ডটা কিভাবে দিছে, এটা মেবি দেখেন এই পিপ ফ্রিজ এটা দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, ফাইল ক্রিয়েট হয়ে গেছে। কি যতগুলো আমার লাইব্রেরি আছে এগুলো সবগুলো টেক্সট আকারে চলে আসছে। কমান্ডটা কি, পিপ ফ্রিজ এই যে এটা দিয়ে তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট ডট টেক্সট। মানে আপনার জাস্ট আইডিয়াটা মাথায় রাখবেন, কমান্ড ভুলেও যেতে পারেন, জাস্ট কীভাবে রাখবেন এটা কমান্ডটা লিখে রাখেন। আপনার এখানে আপনার প্রজেক্টের মধ্যে যতগুলা কি আছে লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিগুলো আপনি চাচ্ছেন একটা টেক্সট আকারে রাখতে, আপনি টেক্সট আকারে রেখে দিচ্ছেন। এগুলোর দরকার পড়বে যখন আপনি আপনার প্রজেক্টটা আরেকজনকে দিবেন কাজ করার জন্য। এখন সে চাচ্ছে যে তার যতগুলো লাইব্রেরি আছে সে তার পিসির মধ্যে এগুলো ইনস্টল করবে, তখন একটা সিস্টেম আছে জাস্ট এটা ধরে ইনস্টল করলে সবগুলো একসাথে ইনস্টল হয়ে যায়। আমি দেখাচ্ছি, সেটাও দেখাবো। ওকে, আবার এভাবেও কমান্ড আছে, এভাবেও দিলেও হয়। এই যে আমি আরেকটা দিলাম এখানে, এভাবে দিলেও হয়। আমার তো তখন ভুল হলো কেন? আচ্ছা পিপ ফ্রিজ যাই হোক, উপরেরটা মনে কমান, এই যে এটা দিয়ে যেহেতু কাজ করছে এটাই দিবেন। লিখছেন? ওকে, এখন আপনি চাচ্ছেন হচ্ছে ধরেন আপনার এখানে আপনি আপনার টেক্সট ফাইলটা কাউকে দিছেন, মানে আপনার প্রজেক্টে কাজ করার জন্য। এগুলো দেখবেন আপনাদের লাগতে পারে। আপনার এই টেক্সট ফাইলটা আপনি কাউকে দিচ্ছেন যে আমি আমার এখানে যতগুলো লাইব্রেরি আছে ওই লাইব্রেরিগুলো তুমি যখন তোমার প্রজেক্টে কাজ করবা তখন ওই প্রজেক্টে তুমি এগুলো ইউজ করতে পারবা। আপনি একবার আপনার যতগুলো লাইব্রেরি আছে ইনস্টল করার পরে যখন এগুলো একসাথে চলে আসবে এগুলো একটা জায়গায় সেভ করে রাখবেন। বারবার আপনাকে সবগুলো লাইব্রেরি একসাথে প্রিন্ট করতে হবে না, মানে ইনস্টল করতে হবে না। আপনি একটা কমান্ড দিবেন, সেটা হচ্ছে pip install -r requirement dot text। এটা দিলে দেখবেন অটো ইনস্টল হয়ে যাবে। যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে সেখানে এই জন্য বলতেছে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। মনে থাকবে সব? আচ্ছা আরেকবার বলতেছি, আমি এনভায়রনমেন্ট ফোল্ডারটা ডিলিট করে দিচ্ছি, একটু সময় লাগবে। আমি এনভায়রনমেন্ট ফোল্ডারটা ডিলিট করে দিচ্ছি। আমার এখানে হচ্ছে রিকোয়ারমেন্ট ডট টেক্সট। দেখেন আপনার নিজের জন্য একটা নিজে বানায় একটা রেখে দিবেন। এটা কিভাবে বানাচ্ছি সেটা তো জানেন, পিপ ফ্রেজ গ্রেটার দেন তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট ডট টেক্সট। তো এখানে কয়টা আছে? এখানে মাত্র দেখাচ্ছে হচ্ছে 4টা আছে লাইব্রেরি, কিন্তু আপনি যখন একটা প্রজেক্টে কাজ করবেন তখন কিন্তু অনেক থাকবে, এখানে আপনার অনেক পুরো যাবে এখানে পুরো। এখন আপনাকে বলছে একটা প্রজেক্টে কাজ করতে, এখন আপনি ধরে ধরে একটা পিপ ইনস্টল এটা, পিপ ইনস্টল এটা, পিপ ইনস্টল এটা বারবার এটা কি রিপিট করতে থাকবেন? এটা আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে না বারবার সবগুলো একসাথে ইনস্টল করাটা? তখন আপনি আপনার জাস্ট এনভায়রনমেন্টটা, ওকে কি করতেছে, এনভায়রনমেন্টটা ক্রিয়েট করবেন। এনভায়রনমেন্টটা ক্রিয়েট করার পরে এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ করবেন। সেটা রেডি হোক। cd my environment cd scripts tibet। ওকে, এখন দেখেন আমি কোথায় আছি, স্টুডেন্ট ম্যানেজমেন্ট ফোল্ডারটার ভিতরে এখানে আছে না? এখন আমার থেকে একটা রিকোয়ারমেন্ট ডট টেক্সট ফাইল আছে। এখন আমি আমার এরপরে কাজটা কি ছিল আমাদের, পিপ ইনস্টল জ্যাঙ্গো করে না? এখন ওইটা আমি করব না, এখন আমার থেকে অলরেডি ফাইলটা আছে। আমি পিপ ইনস্টল -r requirement dot text, দেখেন এখন আমার ওই যেগুলো আছে এগুলো ইনস্টল হয়ে যাচ্ছে। এবার ক্লিয়ার হয়েছে নিশিতা? এটা আরো পরে আস্তে ধীরে বুঝবেন। আর মানে হচ্ছে
দেখতে হবে আর মানে কি রিকোয়ারমেন্ট মনে হয় হোয়াট ইজ দ্য মিনিং অফ আর রিকোয়ারমেন্ট ওই যে দেখেন এখানে আমি একটা কমেন্ট দেখছিলাম রিকোয়ারমেন্ট দুইবার দিছে দেখছেন এটা দিলেও কিন্তু কাজ করে তো এই এখানে যে রিকোয়ারমেন্টটা আছে এটাকে ছোট্ট করে কি লিখতেছে আর লিখতেছে এটা আর বড় করে লেখার দরকার নেই এটা দিলেও কিন্তু কাজ করবে তো আপনারা এটাই দেখেন পি ফ্রেজ রিকোয়ারমেন্ট ডট টেক্সট যেটা আছে এটাই দেখেন দুইটা কমান্ড মনে থাকবে একটা কমান্ড দিয়ে কি করি আমি একটা ফাইল রেডি করি আর একটা কমান্ড দিয়ে কি করি ইনস্টল করি যেটা রেডি করছি এটা ইনস্টল করি এটা দেখবেন যখন প্রজেক্ট করতে যাবেন তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে স্যার রিকোয়ারমেন্টস ডট টেক্সট এটা কি একসাথে লিখতেছেন এটা এভাবে লিখতেছি এই যে একটা টেক্সট ফাইল একটা ফাইল যেভাবে আমরা লিখি না এভাবে আর এগুলো এখানে স্পেস থাকবে এখানে স্পেস এখানে স্পেস স্যার এটা হবে যে আমার রিকোয়ারমেন্ট যে লাইব্রেরিগুলো এগুলো অটো ইনস্টল হয়ে যাবে অটো হয়ে যাবে তো এটা কি বুঝবে কি করে কারণ আমি তো মাই এনভায়রনমেন্টের ভিতর সমস্ত সেটআপ গুলো থাকে না আমি যখন নতুন ফাইল দেব তখন শুধুমাত্র আমার প্রজেক্ট ফাইল দেখবে ওইটার ভিতর থেকে আমার হচ্ছে আমি আমার এনভায়রনমেন্ট ফাইলটা অনেক ভারী হয়ে যায় দেখেন এনভায়রনমেন্ট ফাইলটা যখন আপনি ডিলিট করতে যান এটা সময় লাগতেছে না গিটহাবে আপলোড করতে গেলেও কিন্তু এটা সময় লাগবে তো আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল এনভায়রনমেন্ট ফাইলটা কিন্তু আমরা আপলোড করি না এটা অনেক গিটহাবে যখন আপনি আপলোড করতে যাবেন এটা অনেক সময় লাগবে তো আপনি যখন আপনাকে কেউ একটা প্রজেক্টের ফোল্ডার দিবে তখন আপনি আপনার একটা এনভায়রনমেন্ট ফোল্ডার আপনি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পরে সে আপনাকে একটা টেক্সট ফাইলও পাঠাবে সাথে এই যে রিকোয়ারমেন্ট ডট টেক্সট ওই জাস্ট এটা ধরে পিপ ইনস্টল হাইফেন আর এটা দিয়ে দিলে আপনার এনভায়রনমেন্টের মধ্যে ওই প্রজেক্টের জন্য যা যা লাইব্রেরি দরকার সবগুলো কিন্তু ওই লাইব্রেরির মধ্যে আপনার এনভায়রনমেন্টের মধ্যে ইনস্টল হয়ে যাবে বুঝা গেছে এটা বুঝতে পারছি তো ব্যাপারটা হচ্ছে আমি তো প্রজেক্টের ভিতর অনেক ধরনের লাইব্রেরি ইউজ করতে পারি কিন্তু এই কমান্ডের ভিতর তো লেখা নাই যে এই লাইব্রেরিগুলো তুমি ইউজ করো এটা ধরে কি এই যে দেখেন এটা অটোমেটিক পাওয়া যাবে এটা পিপ ইনস্টল এটা দিয়ে দিলে এটা কমান্ডটার ভিতরে সে অটো রিড করে ফেলবে এটা তো হচ্ছে যে রিকোয়ারমেন্ট টেক্সটটা কি ইনক্লুড থাকা জরুরি তাহলে হ্যাঁ এটা মাস্ট দিতে হবে আপনি যে কোনো নাম দিতে পারেন ঠিক আছে যে কোনো নাম দিতে পারবেন টেক্সট ফাইলটা তো থাকা লাগবে আমার হ্যাঁ টেক্সট ফাইলটা থাকা লাগবে কিন্তু তাছাড়া হবে না স্যার যদি আমি ডক্স ডগস দিয়ে আমি কখনো কাজ করি মানে এই ধরনের এক্সপেরিমেন্ট করি নাই আজ পর্যন্ত ট্রাই করে দেখেন ডগস দিয়ে দেখতে পারেন এমপি3ও দিয়ে দেখতে পারেন প্রবলেম নাই এই যে দেখেন এটা অলরেডি ইনস্টল থাকলে এটা অলরেডি বলে দিবে এগুলো দেখবেন কাছে আমরা আরো দেখব ম্যাডাম বুঝতে পারছেন এরপরে সিএলএস যদি আমরা জাঙ্গোটা পড়ি তাহলে তো একটা হলো একটা হলো কাজের ক্ষেত্রে আমাদের তো খালি একটা করলাম না অনেকগুলো করতে হবে। অনেকগুলো থাকবে তো তখন আমরা ওই রিকোয়ারমেন্টটা হ্যাঁ এটা মাথায় রাখবেন ঠিক আছে কমান্ড দুইটা লিখছেন আচ্ছা এরপরের কাজ কি আমরা জ্যাঙ্গো ইনস্টল করলাম জ্যাঙ্গো ইনস্টল করার পর কি আমরা কি করব প্রজেক্ট ফোল্ডার করব দেখেন আপনাদের স্ট্রাকচারটা কেমন হবে মার্কার নাই এটা কই ওই যে আমরা আমাদের প্রজেক্টের স্ট্রাকচারটা মনে রাখতে হবে এটা হচ্ছে ধরুন আপনার একটা প্রজেক্টের নাম স্টুডেন্ট ম্যানেজমেন্ট সংক্ষেপে লিখলাম এটা হচ্ছে আপনার একটা ফোল্ডার এই একটা ফোল্ডারের ভিতরে আপনার থাকবে প্রথমে কি মাই এনভায়রনমেন্ট তারপর থাকবে হচ্ছে আপনার মাই প্রজেক্ট আপনি যে নামটা দেন এখন মাই এনভায়রনমেন্টের মধ্যে অনেক আছে সেগুলো আমাদের দেখার দরকার নাই সেগুলো অটো থাকে বিল্ডিং থাকে সেগুলোতে আমাদের হাতও দেওয়া দরকার নাই মাই প্রজেক্টের ভিতরে কি থাকে মাই অ্যাপ থাকে আপনি যখন অ্যাপ ক্রিয়েট করবেন তখন আপনার অ্যাপটা থাকবে এরপরে কি থাকে manage.py দেখছেন তারপরে কি থাকে এর ভিতরে আরেকটা জিনিস থাকে মাই প্রজেক্টটা সেম নামে আরেকটা থাকে ভিতরে
এখানে এই যেটা আছে এটাকে বলা হয় রুট ডিরেক্টরি। এই জিনিসটা হচ্ছে আমাদের রুট ডিরেক্টরি। এটা একটু লিখে নেন। দেখা যাচ্ছে না? এখানে লিখি আমি। ধরুন আমি স্টুডেন্ট ম্যানেজমেন্ট, আমার প্রজেক্টের ফোল্ডারের নাম। ওকে, স্টুডেন্ট ম্যানেজমেন্টের ভিতরে কি থাকবে আমাদের? মাই এনভায়রনমেন্ট, আরেকটা থাকবে হচ্ছে কি মাই প্রজেক্ট। এরপর মাই প্রজেক্টের ভিতরে থাকে কি মাই অ্যাপ manage.py, তারপরে ডিবি SQLite একটা থাকবে, দেখছেন? 3 আর এই মাই প্রজেক্টের ভিতরে একটা হচ্ছে আমাদের আরেকটা ফোল্ডার থাকবে সেম নামে মাই প্রজেক্ট। এটার ভিতরে কি থাকে মাই প্রজেক্টের ভিতরে মনে আছে? yours.py, তার views.py এটা আমরা ক্রিয়েট করি। তারপর কি থাকে settings.py, আর কি থাকে wsgi, তারপরে হচ্ছে কি আর কি থাকে asgi। এই ফোল্ডারগুলো এই ফাইলগুলো থাকে .py ফাইল থাকে, মনে থাকবে? ওকে, এখন আমাদের কি ক্লিক করা লাগবে? এটার মধ্যে কি আছে পিপ? কি পিপ? Django admin start project my project। রেকর্ডিং হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের কমান্ড? প্রজেক্ট ক্রিয়েটের কমান্ড। আপনাদেরকে কোয়েশ্চেন দেখাই। আপনারা কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গেছেন, জাস্ট শিট 1। এটা হচ্ছে ফাইনাল এক্সামের কোয়েশ্চেন। হুইচ কমান্ড ইজ ইউজড টু ক্রিয়েট Django প্রজেক্ট ইন Django? ক্রিয়েট প্রজেক্ট ইন Django কোনটা? Django admin start project, এটাই তো। কিন্তু এটা কিন্তু ভুল আছে, Django admin start project প্রজেক্ট নেমটা নাই। আর বাকিগুলো তো কিন্তু আমার কোনো কিছু মিলতেছে না। মিলতেছে? এই Django admin start project প্রজেক্ট নেম, এখানে একটা স্পেস মিস হয়েছে। এটা বোঝাচ্ছে যে আপনার এখানে যে একটা কমান্ড থাকে, এই কমান্ডটা হচ্ছে ডলার সাইন দিয়ে বোঝাচ্ছে আর কি। ডলার সাইনটা এমনিতে দিছে যে আমার একটা রুট কমান্ড লাইন। হাউ ডু ইউ কোয়েরি অল অবজেক্ট ফ্রম ডাটাবেস? বলুন তো কোনটা? model.objects.all। ওকে, এটা করছেন। হাউ ডু ইউ ইনক্লুড অ্যানাদার টেমপ্লেট ইনসাইড এ Django টেমপ্লেট? কোনটা? ওকে, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য fpris কমান্ড ইন পাইথন? কোনটা? it install, it list all install package and their versions। ওকে, Django মডেলটা তো এখনো করে নাই। হোয়াট ইজ Django মডেল ইন দ্য কনটেক্সট অফ ওয়েব ডেভেলপমেন্ট? কি বোঝা যাচ্ছে না এখন? ডিফল্ট পোর্ট কোনটা? ওকে, তারপর হুইচ অপশন ইজ ইউজড টু মেক ফিল্ড অপশনাল ইন? আচ্ছা, এটা এখনো পারবেন না। হুইচ কমান্ড ক্রিয়েট ইন নিউ মাইগ্রেশন ফাইল? মেক মাইগ্রেশন। ওকে, হাউ ডু ইউ রেজিস্টার এ মডেল ইন Django admin? তাহলে কয়টা পার্সেন্ট চিন্তা করে দেখেন? 15টার। এখানে দেখেন হুইচ ডাটাবেস ইজ ডিফল্ট ফর Django প্রজেক্ট? তাহলে এইটা পার্সেন্ট, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। CSR দেখছেন কি করে? চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আটটা অলরেডি পেয়ে গেছেন। আপনারা কতটুকুতে আছেন এবার চিন্তা করে দেখেন।
এই যে গেট এবং ফিল্টারের মধ্যে ডিফারেন্সটা কি? সেটআপটা স্যার গেট হলো যে পাওয়া আর ফিল্টার হলো যে ধরেন একটা এজ মানে কোন একটা কমান্ড অনুযায়ী ওই লোকগুলাকে নিয়ে আসা এজ বা কোনো গেট মানে হচ্ছে একটা সিঙ্গেল ইনস্ট্যান্স মাথায় যাতে থাকে। ফিল্টার হচ্ছে ফিল্টার করতেছে, একটা হতে পারে ফিল্টার, অনেকটাও হতে পারে। তা আমি যদি এখন একটা বলি এক্সাম্পল দিই যে এই ক্লাসে যতজন মেয়ে আছে মেয়েরা হচ্ছে ফিল্টার করে রেখে দেবো, মেয়েরা হচ্ছে থাকবে, বাকিরা হচ্ছে বের হয়ে যাবে। তাহলে মেয়ে একটাও থাকতে পারে, 10টাও থাকতে পারে, রাইট? এটা হচ্ছে ফিল্টার। আচ্ছা, আমরা যেখানে ছিলাম আপনাদেরকে একটু সাহায্য করলাম যে আপনারা কতটুকু করতেছেন, পারতেছেন কিনা। পরীক্ষায় পাশ করবেন, পরীক্ষায় ফেল করার মতো কিছু নাই। আপনারা কি সার্টিফিকেট অর্জন করার জন্য আসছেন? শেখার জন্য আসছেন, ঠিক আছে, স্কিল বাড়ানোর জন্য আসছেন। তো এখন দেখেন আমাদের এই কমান্ডটা দ্বারা আমরা জানি কি একটা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য এই কমান্ডটা আমরা ইউজ করি। এটা দেখবেন এখানে গেলে অটো ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? এখানের ভিতরে আমার কি কি দরকার বলেন তো, কি কি থাকতে হবে? একটা টেমপ্লেট থাকতে হবে। দেখেন যেখানে manage.py আছে, বারবার যেখানে manage.py আছে সেখানে আমাদের টেমপ্লেট ফোল্ডারটা হবে। আপনি চাইলে এখান থেকেও cd my project dir দিয়ে চেক করে দেখবেন যে আমি manage.py এর ভিতরে আছে কিনা। যদি থাকি তখনই আপনি এই কমান্ডটা দিবেন make dir templates। এখানেও লিখতে পারেন, আবার এখানে এসে নিউ ফোল্ডারে গিয়ে এখানেও করতে পারেন, ঠিক আছে, যার যেভাবে ভালো লাগে। টেমপ্লেট ক্রিয়েট করার পর এরপর আমাদের কি ক্রিয়েট করা লাগবে? অ্যাপ অ্যাস্থেটিক দরকার নাই এখন। তার অ্যাপের কমান্ড কি? Django admin start app my app। এটা কিন্তু দুইভাবে করা যায়, python manage.py ওইটা দিয়েও করা যায়, আবার হচ্ছে Django admin এটা দিয়েও করা যায়, ঠিক আছে। পার্থক্য কোনো কিছু না, দুইটাই সেম কাজ। তাহলে এটা দিয়ে হচ্ছে আমাদের এখন কি হবে? অ্যাপ ক্রিয়েট হবে। এন্টার দিছি, এই দেখেন হয়ে গেছে। এখন আমার বিএস কোডটা ওপেন আছে, তাহলে বিএস কোডটা আমি ডাইরেক্ট সরাসরি এখান থেকে ওপেন করতে হলে ডট দেখেন আমার এখানে যতগুলো আছে সবগুলো চলে আসছে এখানে। আচ্ছা, আপনাদেরকে কি বুটস্ট্র্যাপ দিয়ে দেখাবো নাকি নরমাল ফর্ম দিয়ে এখানে? আগে নরমালটা দেখি, বুটস্ট্র্যাপ আরেকদিন দেখি। এখন কমপ্লিকেটেড করার দরকার না, এখন আপনারা যেহেতু সিম্পল ভাবে দিবেন, সিম্পল ভাবে দেখেন। আচ্ছা, এখানে দেখেন মাই অ্যাপের ভিতরে আমি কিন্তু সবকিছু এখন ডিটেইলস বলতেছি। মাই অ্যাপের ভিতরে আমার কি আছে? একটা দেখেন মাইগ্রেশন আছে, ফোল্ডার আছে, কিন্তু এটার ভিতরে কিচ্ছু নাই, এটার ভিতরে কিচ্ছু না। আপনি যদি এখন ডিভিএস স্কুললাইটটা ওপেন করেন, আছে এখানে নাই। কাইন্ডলি ডিভিএস স্কুললাইটটা একটু ইনস্টল করে নেবেন। আমি একটা জিনিস বোঝানোর জন্য দেখাচ্ছি আপনাদেরকে। ডাউনলোড অপশনটা কই? অনেক সময় আপনাদের মধ্যে কনফিউশন হয় মাইগ্রেশনস, মেক মাইগ্রেশনস আর মাইগ্রেটের মধ্যে ডিফারেন্সটা কি, সেটা ক্লিয়ার করতেছে। কাজের ক্ষেত্রে কনফিউশন হয় না, কিন্তু যখন কোশ্চেন জিজ্ঞেস করে তখন কনফিউশন হয়ে যায়। এটা কি হইলো? আচ্ছা, এখানে দেখেন এখানে কিন্তু আমার ডিবিএস স্কুললাইটটা এখনো আসে নাই। কেন আসে নাই? এখন আমরা মেক মাইগ্রেশন করি নাই। দেখেন আমরা যখন ডিআইআর কেন দিই? কারণ আমি একটা কমান্ড রান করার সময় দেখতে হবে আমার manage.pyটা আছে কিনা। আপনাদের মধ্যে থিওরি কোশ্চেন আসতে পারে আমরা manage.py দিয়ে কি করতে পারি। manage.py দিয়ে আমরা কি করতে পারি অলরেডি আমরা দেখছি।
মেক মাইগ্রেশন করতে পারি, রান করতে পারি, মাইগ্রেট করতে পারি, তা আরও অনেক কমান্ড আছে ওই জিনিসগুলো। তারপর অ্যাপ ক্রিয়েট করতে পারি, সুপার ইউজার ক্রিয়েট করতে পারি। এই manage.pyটা যেখানে আছে আপনাকে ওই কমান্ডগুলো ওইখানে অ্যাপ্লাই করতে হবে। এখন আমি কোন কমান্ডটা অ্যাপ্লাই করব? মেক মাইগ্রেশন। তাহলে পাইথন manage.py মেক মাইগ্রেশন, এস দিতে হবে, মেক মাইগ্রেশনস প্লুরাল। দেখেন নো চেঞ্জ ডিটেক্টেড। পাইথন manage.py মেক মাইগ্রেশনসটার কাজ কি? যখন আপনি আপনার ডেটাবেজের মধ্যে যখন আপনি কোনো ধরনের কাজ করবেন, এডিট আপডেট বা কোনো ফিল্ড অ্যাড করবেন models.py এর মধ্যে যখন আমরা করি তখন কিন্তু দেখা যায় হচ্ছে আমরা এখানে মডেল অ্যাড করছি, এডিট করছি, ডিলিট করছি, এই জিনিসগুলো দেখা যায়। তখন মেক মাইগ্রেশনটা করা লাগে, সেটা আমরা দেখবো। আবার মনে থাকবে যখন আমরা ডাটাবেজে কোনো ধরনের চেঞ্জ করব তখন আমরা মেক মাইগ্রেশনটা ইউজ করব। এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে, প্র্যাকটিক্যালি বোঝার জন্য, ঠিক আছে? এখন কোশ্চেন পরীক্ষার খাতায় কেমন আসে, মেক মাইগ্রেশন দিয়ে আমরা কি করি, মেক মাইগ্রেশন, তখন আপনার পরীক্ষার খাতায় লিখতে হবে ইট ক্রিয়েট মাইগ্রেশনস ফাইল, আর লিখতে হবে আবার তখন আবার এক্সট্রা করে লিখতে হবে if you want to change anything or update anything in our database system, database in models.py, we use make migrations. মনে থাকবে? কাজের ক্ষেত্রে কি মেক মাইগ্রেশন দিয়ে কি করি, ডাটাবেজে কোনো ধরনের চেঞ্জ থাকলে চেঞ্জটা অ্যাপ্লাই করার জন্য মেক মাইগ্রেশন ইউজ করে থাকি। আর মাইগ্রেটটা অ্যাপ্লাই করার জন্য, ডাটাবেজে অ্যাপ্লাই করার জন্য। আরেকটা পার্থক্য আছে, পাইথন manage.py মেক মাইগ্রেশন, এটা যখন আপনি দিবেন ইট উইল নট এফেক্ট ইউর ডাটাবেস সিস্টেম, মানে আপনার ডাটাবেজে কোনো ধরনের চেঞ্জ করবে না, মানে আপনি চেঞ্জেসটা দেখাবে কিন্তু আপনার ডাটাবেস স্কিমার মধ্যে কোনো ধরনের পরিবর্তন করবে না। যখনই আপনি মাইগ্রেট দিবেন তখনই আপনার ডাটাবেসটা চেঞ্জ হবে। মনে থাকবে? পার্থক্য হচ্ছে আরেকটা, দুইটা। তাহলে স্যার মাইগ্রেট দেওয়ার পরে কি যে এই কারণে ওই ফোল্ডার ইয়াগুলো ফাইলগুলো ওকে ওকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখনই কিন্তু আপনার হয় কাজটা হয়। সেটা হচ্ছে আপনি ডেটাবেস চেঞ্জ করার জন্য কি মেক মাইগ্রেশন নাকি শুধু মাইগ্রেশন? আচ্ছা, আমি আরেকবার ক্লিয়ার করি। আমরা আমাদের মডেলে কোনো কিছু চেঞ্জ হলে চেঞ্জেসটা দেখানোর জন্য আমরা মেক মাইগ্রেশনটা ইউজ করে থাকি। এতটুকু ক্লিয়ার? বাকিটুকু হচ্ছে আমরা কাজ করতে করতে দেখব। আমরা কোনো চেঞ্জ করলে ডাটাবেজে চেঞ্জেসটা দেখার জন্য আমরা মেক মাইগ্রেশনটা ইউজ করি। এতটুকু ক্লিয়ার করেন, আমি কাজের ক্ষেত্রে আমি পরবর্তী জিনিসটা আবার এক্সপ্লেন করব। এরপর হচ্ছে আমাদের কি মাইগ্রেট। এখন দেখেন আমাদের বেসিক যে মাইগ্রেট করা যেগুলা ওইগুলো সে মাইগ্রেট করবে। এই দেখেন এখন একটা ডিবিএস কুললাইট ফাইল এখানে আমার রেডি হয়েছে। এখানে দেখেন এটা ব্রাউজ ওপেন করলে কোত্থেকে ওপেন করব, দেখেন এখানে আমাদের টেবিলগুলো দেখাচ্ছে, অড গ্রুপ ফরমেশনস। দেখেন এখানে আমাদের যে টেবিলগুলো দেখাচ্ছে, আমাদের মডেলে কোনো টেবিল কি দেখাচ্ছে? এখানে হচ্ছে আমাদের বিল্ডিং যেগুলো আছে ওইগুলো দেখাচ্ছে। ওকে, ক্লিয়ার হয়েছে এতটুকু? দেখেন এখন এখানে মাইগ্রেশন ফাইল একটা ইনিট ফাইল তৈরি হয়েছে। এখন আমরা যখন মডেলের কোনো কাজ করব দেখবেন এখানে ইনিট ফাইলটার ভিতরে অনেক কিছু আমাদের ক্রিয়েট হয়ে যাচ্ছে, সেটা আমরা দেখব। হয়েছে না? দেখছিলেন প্রাইমারি কি? আচ্ছা, আমরা দেখতেছি। তাহলে আমাদের এখানে কয়েকটা ফোল্ডার হলো, একটা মাই অ্যাপ, একটা হচ্ছে মাই প্রজেক্ট, এটা হচ্ছে টেমপ্লেট আমাদের ব্ল্যাঙ্ক। মাই অ্যাপের মধ্যে আমাদের মডেল আছে, admin.py আছে, অ্যাপস আছে, টেস্ট আছে, views.py আছে। এগুলো এক একটার এক এক রকমের কাজ। মডেলসের কাজ হলো আমরা আমাদের ডাটাবেজের জন্য টেবিল ক্রিয়েট করতে আমরা কি ইউজ করব, models.py ইউজ করব। আমি এতক্ষণ পর্যন্ত যতটুকু করছি এতটুকু পর্যন্ত করেন, স্ক্র্যাচ থেকে করেন, শুরু থেকে। আচ্ছা, এখন আমি একটু ফাইলগুলোর সম্পর্কে একটু বলি।
এখানে আমাদের মূলত বেশি ইউজ হচ্ছে settings.py, viewers.py, এখানে views.py, models.py, admin.py। এখানে যে admin.py টা দেখতেছেন, আমাদের জ্যাঙ্গোর মধ্যে কিন্তু বিল্ডিং আমাদের ডাটাবেস আছে, জানেন? করতেছেন না কোনটা? SQLite। তো আমাদের একটা বিল্ডিং অ্যাডমিন প্যানেলও আছে, এবং বিল্ডিং অ্যাডমিন প্যানেলের ইউআরএল পর্যন্ত দেখেন, এখানে বিল্ডিং করা দেখছেন। যখন আপনি প্রজেক্ট ইনস্টল করতেছেন, এগুলো কি আপনি করছিলেন? এগুলো বিল্ডিং করে দিয়েছে না? এখানে দেখেন একটা অ্যাডমিন আছে, অ্যাডমিন সাইট, এইটা হচ্ছে বিল্ডিং করা। আমি যখন রান করব তখন দেখতে পারবো। আগে রান করি, python manage.py রান সার্ভার, এটা তো জানি। আমাদের সার্ভার রান করতে হলে কি দিতে হয়? python manage.py রান সার্ভার। কি হলো? ওহ শিট, আরে আমার মাথা পাগল হয়ে গেছে। তো দেখেন, আপনার সবকিছু যদি সেটিং ঠিকঠাক থাকে, সবকিছু পারফেক্ট ভাবে যদি রান করে, তাহলে আপনার এটা রকেটটা লঞ্চ হবে। রকেটটা লঞ্চ হওয়া মানে কি? আপনার সবকিছু ইনস্টল পারফেক্ট ভাবে হয়েছে। তো এখানে দেখেন, আমি যে অ্যাডমিন সাইট বললাম, তো এখানে হচ্ছে আমাদের অ্যাডমিন সাইটটা কি করা? বিল্ডিং। এটা ওয়ান কাইন্ড অফ জ্যাঙ্গোর ফিচার্স। তো এখন দেখেন জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশন, এটার মধ্যে ঢুকতে হলে কি লাগে? একটা সুপার ইউজার ক্রিয়েট করতে হয়। এখন সুপার ইউজারটা কে? আপনি যার হাতে সবকিছু অ্যাক্সেস দিবেন, সে হচ্ছে আপনার সুপার ইউজার। আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাইছেন, এখন কার জন্য বানাইছেন? ক্লায়েন্টের জন্য বানাইছেন। এখন আপনার যে ক্লায়েন্টটা যদি হচ্ছে সুপার ইউজার, মানে সবচাইতে হায়ার পজিশনে যদি থাকে, যেমন আমাদের একটা ইন্ডাস্ট্রির মধ্যে যে সিইও, তাকে হচ্ছে আপনি সব পাওয়ার দিতে যাচ্ছেন, তাহলে তাকে কিসে রাখবেন? সুপার ইউজার। তার কাছে সব ক্ষমতা থাকবে, সেজন্য আমাদের সুপার ইউজারটা ক্রিয়েট করা লাগে। এর বাইরে এক্সট্রা যে ইউজারগুলো, সেগুলো হচ্ছে আমরা কাস্টম ইউজার ক্রিয়েট করব, মানে আলাদা করে। যেমন কি থাকতে পারে? স্টুডেন্ট, টিচার, স্টাফ, এমপ্লয়ি, এগুলো হচ্ছে আমাদের আলাদা ইউজার। সুপার ইউজারের কাছে কি থাকবে? সব পাওয়ার থাকবে। তো আমাদের সুপার ইউজার ক্রিয়েট করার কমেন্ট কি? ক্রিয়েট সুপার ইউজার। তো সুপার ইউজার ক্রিয়েট করার আগে আমাদেরকে মাস্ট কি করতে হবে? মেক মাইগ্রেশন, মাইগ্রেট করা থাকতে হবে। ভুল হয়েছে কোথায়? CREAT, ক্রিয়েট সুপার ইউজার। তো দেখেন, ইউজার নেম লিভ ব্ল্যাঙ্ক টু ইউজ টিচার পিসি। আপনি যদি ব্ল্যাঙ্ক দেন, মানে এন্টার দিয়ে চলে যান, তাহলে আপনার পিসির মধ্যে যে ইউজার নেমটা আছে, ওইটা অটো হয়ে যাবে, ওই ইউজার নেমটা অটো নিয়ে নেবে। তাহলে আপনি যদি এখন ব্ল্যাঙ্ক রাখি, তাহলে টিচার পিসি নামে যেটা পিসি আছে আমার ইউজার নেম, ওই আমার সুপার ইউজারের ইউজার নেম হবে কি? টিচার পিসি। বুঝা গেছে? এখন হচ্ছে আমি আমার একটা সুপার ইউজার নাম দিব অ্যাডমিন দিলাম। অ্যাডমিন দিলে যখন আমরা শুরুতে ইনিশিয়াল কাজ করব, ঠিক আছে, ডেভেলপমেন্ট মোডে থাকবো, তখন আমরা ইজি একটা ইউজার নেম দিব, যাতে সবাই বুঝতে পারে। আর ইমেল অ্যাড্রেস না দিলেও চলবে। পাসওয়ার্ডটা কিন্তু দেখা যায় না। 1 2 3 4 দিলাম, 1 2 3 4। এখন এখানে সে বলতেছে দিস পাসওয়ার্ড ইজ টু শর্ট, ইট মাস্ট কন্টেন at least 8 ক্যারেক্টার, দিস পাসওয়ার্ড ইজ টু কমন, দিস পাসওয়ার্ড ইজ এন্টারলি নিউমেরিক। তো আমাকে এই জিনিসগুলো বলতেছে যে আমি যে পাসওয়ার্ডটা দিছি 1 2 3 4, এই পাসওয়ার্ডটা হচ্ছে আমার কমন পাসওয়ার্ড, নিউমেরিক এবং খুবই ছোট। এখন সে আমাকে বলতেছে যে বাইপাস পাসওয়ার্ড ভ্যালিডেশন অ্যান্ড ক্রিয়েটস ইউজার এনিওয়ে। আমি কি হচ্ছে আমার যে কন্ডিশনগুলো আছে পাসওয়ার্ড ভ্যালিডেশনের, ওইগুলো কি আমি স্কিপ করতে চাই কিনা, বাইপাস করতে চাই কিনা। আপনি যদি বাইপাস করতে চান তাহলে ইয়েস দিবেন, যদি নো দেন তাহলে আপনাকে আবার পাসওয়ার্ডটা দিতে হবে।
আমি বাইপাস করতে চাই, আমি এখন এত কঠিন পাসওয়ার্ড দিতে চাই না, আমি ইয়েস দিলাম ওয়াই। দেখেন সুপার ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, তাহলে আমাদের সুপার ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আমি আবার রান সার্ভার দিই। অ্যাডমিন 1 2 3 4, দেখেন এটা হচ্ছে আমাদের সুপার ইউজারের ইন্টারফেস। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। এই অ্যাডমিন প্যানেলটা আমাদের কি করা, বিল্ডিং করা। এটাতে কিন্তু আমি নিজে কিন্তু কি করি নাই, ডিজাইন করি নাই, এটা জ্যাঙ্গো প্রোভাইড করে, ঠিক আছে। এখন আমি এখানে মডেল অ্যাড করব, মডেল অ্যাড করে এখানে শো করাবো। তাহলে কি করতে হবে, কোথায় যেতে হবে, মডেলস ডট পিওয়াই। তো মডেলস ক্রিয়েট করতে হলে আমাদের প্রথমে কি করা লাগে, না এখনো আস্তে ধীরে করতেছি ক্লাস। এখন কি দিব, স্টুডেন্ট ক্লাস। এটা কোন কেসে লিখছি বলুন তো, না 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 পাসকেল কেস। তাহলে একটা মডেল, এটা হচ্ছে মডেল ক্রিয়েট করার কমান্ড। ক্লাস দিতে হবে, এটা হচ্ছে আমাদের ক্লাস নেম, যে কোনো কিছু দিতে পারেন। আমি যেহেতু এখন একটা স্টুডেন্টের ডাটা ক্রিয়েট করব, সেজন্য আমি স্টুডেন্ট রিলেটেড একটা নাম দিছি, ঠিক আছে। এটা রিলেটেড একটা কিছু দিলে তাহলে আপনার ভালো হবে, যাতে যে কেউ বুঝতে পারে যে আমি এখানে কাজ করতেছি। আর এখানে মডেলস ডট মডেল দিছি কি জন্য বলেন তো, আমাদের অবজেক্ট ওরিয়েন্টেডের বৈশিষ্ট্য কিন্তু এটা ক্যারেক্টারিস্টিক্স। মডেলস ডট মডেল দেওয়া মানে কি, আমার ইনহেরিটেন্স করা। আমি ইনহেরিটেন্স করতেছি এই মডেলসের ভিতরে। দেখেন আমি কন্ট্রোল চিপে ধরে, এখানে হচ্ছে না আপনাদের পিসিতে, কন্ট্রোল চিপে ধরে মাউসটা একটু নিয়ে যান, দেখবেন আন্ডারলাইন হয়ে যাবে। দেখিয়েন ওই আন্ডারলাইনের মধ্যে ক্লিক করলে দেখবেন হচ্ছে আপনার ওই অনেক একটা ফাইলের ভিতরে ঢুকে নিয়ে গেছে, যেখানে অনেক কিছু লেখা। ওইখানে হচ্ছে আপনার মেন জিনিসগুলো থাকবে। ওইখান থেকে আমি মডেলস ডট মডেল দিয়ে আমি ইনহেরিট করতেছি। তাহলে আমাদের এই ক্লাসের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য চলে আসবে, আমাদের মডেল মানে একটা টেবিল ক্রিয়েট করার একটা বৈশিষ্ট্য চলে আসবে। তো এখন আমার এখানে কি দিতে হবে, এরপরে ফিল্ড নেমগুলা। কত রকমের ফিল্ড নেম আছে আপনারা দেখছেন বলুন তো, ক্যারেক্টার ফিল্ড, ইন্টিজার ফিল্ড, ডেট ফিল্ড, ডেট অ্যান্ড টাইম ফিল্ড, বুলিয়ান ফিল্ড, ইমেল ফিল্ড, তারপরে হচ্ছে পজিটিভ ইন্টিজার ফিল্ড আছে, নেগেটিভ ইন্টিজার ফিল্ড আছে, অনেক ধরনের ফিল্ড আছে যেগুলো আমরা অ্যাজ ইউজুয়াল ইউজ করি। যেমন হচ্ছে টেক্সট ফিল্ড হচ্ছে আমরা কেন ইউজ করি, ডেসক্রিপশন টাইপের কোনো কিছু লেখার জন্য আমরা টেক্সট ফিল্ড ইউজ করি। আর ক্যারেক্টার ফিল্ড ইন্টিজারও লেখা যায়, ক্যারেক্টারও লেখা যায়। আর আরেকটা হচ্ছে পজিটিভ ইন্টিজার ফিল্ড, ইন্টিজার ফিল্ড ধরেন, ইন্টিজার ফিল্ডটা ইউজ করি ইন্টিজার নাম্বার রাখার জন্য। তো যাই হোক, এগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে দেখতেছি। আমি প্রথমে দিলাম হচ্ছে স্টুডেন্ট নেম। এটা কোন কেসে লেখা, স্নেক কেস। তো আমি আমার দেখেন আমার মডেল নামটা আমি সবসময় পাসকেল কেসে রাখি। মডেলের ফিল্ড যেগুলো সেগুলো হচ্ছে আমি কিসে রাখি, স্নেক কেসে। আচ্ছা, এরপর হচ্ছে মডেলস ডট, আমার এখানে সাজেশন না, এক বিরক্তকর। এখন ম্যাক্স LENGTS, আপনার এখানে সাজেশন আছে না? এই সাজেশন না থাকলে এক মগজও লেখা লাগে। ম্যাক্স লেন আমি ধরলাম হচ্ছে 100। 100 দেওয়া মানে কি, আপনি 100টা ক্যারেক্টার আপনি কি করতে পারবেন, হ্যাঁ স্পেস সহ কাউন্ট করে। আর নাল ট্রুটা আমি এখন অ্যাড করতেছি, এটার দরকার নেই আপনাদের চিন্তা করা যে আমি কেন ইউজ করতেছি, আমি পরে বলবো, ঠিক আছে। এতটুকু বোঝা গেছে। এটা হচ্ছে আমার কি বলেন তো, অ্যাসাইনমেন্ট অপারেটর বাম পাশে এটা কি থাকে, ভেরিয়েবল। তো এখানে আমরা এখানে বলবো হচ্ছে ফিল্ড নেম, ঠিক আছে। এটা আমাদের কি ফিল্ডের নেম। এই ফিল্ডের নেমটা আমাদের একটা টেবিলের কলাম কিন্তু নির্দেশ করে। স্টুডেন্ট নাম আমি প্রথমে একটা কলাম দিলাম, ঠিক আছে, কলামে দিলাম স্টুডেন্ট নেম। তাহলে কলাম বরাবর যতগুলো আসবে সবগুলো কি স্টুডেন্ট নেম। ওই যতগুলো নেম হবে প্রত্যেকটাকে বলা হয় এক একটা ইনস্ট্যান্স। মাথা থাকবে?
প্রত্যেকটাকে বলা হয় কি ইনস্ট্যান্স। যেমন আমি হচ্ছে এক্সেল শিটটা ওপেন করি, এই যে স্টুডেন্ট নেম দিলাম, এটা কিন্তু একটা কলাম হবে, একটা কলাম হবে। এখন স্টুডেন্ট নাম দিলাম হচ্ছে রহিম, রহিমটা কি একটা ইনস্ট্যান্স। এখন আমি আরেকটা ফিল করতেছি সিটি, সিটিটা কি ফিল্ড হবে, ক্যারেক্টার ফিল্ড। তারপর হচ্ছে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টটা কি এটাও ক্যারেক্টার ফিল্ড। আর এজ ধরেন হচ্ছে আমি এজ দিলাম, দেখেন ইন্টিজার ফিল্ড দিলে -5টাও কিন্তু ইন্টিজার, ইন্টিজার না? তাহলে এটাতে কি দিতে হবে, পজিটিভ ইন্টিজার, পজিটিভ। দেখেন আমার এখানে সাজেশন না, আপনাদের এখানে সাজেশন আছে না? আমার এক বিরক্ত লাগে আর কি। পজিটিভ ইন্টিজার ফিল্ড জ্যাঙ্গো। আপনারা টাইপ করলে চলে আসবে কিন্তু পজিটিভ ইন্টিজার ফিল্ড। আর এখানে এটার ম্যাক্স লেন্থ দেওয়ার দরকার নাই, ঠিক আছে? নাল ট্রু এটা কেন ইউজ করতেছি পরে বলবো। নাল ট্রুটা এমনিতে দেখে রাখেন, অ্যাড করবেন, জানার দরকার নাই যে কেন ইউজ করতেছি, ঠিক আছে? কমা দিয়ে অ্যাড করে রাখবেন। না, লেন্থ দেওয়ার দরকার নেই। পজিটিভ ইন্টিজার ফিল্ড কেন লিখলাম বলেন তো? এজ নেগেটিভ হয় না, ডিস্টেন্স নেগেটিভ হয় না, হাইট ওয়েট কখনো নেগেটিভ হয় না। এই ধরনের ক্ষেত্রে আপনাকে হ্যাঁ ওই শাকিলের কাছে পাঠিয়ে দেন, ওখানে ওদের পরীক্ষা নিচ্ছে কনফারেন্স রুমে। কনফারেন্স রুমে বলতে ওই ইয়াটাতে আর কি, যেখানে সেমিনার হয়। তো ওই জন্য আমি পজিটিভ ইন্টিজার ফিল্ড লিখছি। দেখেন সবগুলা কিন্তু কি কেসে লেখা বলেন তো? প্যাসকেল কেসে। মনে থাকবে এই জিনিসগুলো? দেখেন কিভাবে। এই জন্য আমি আপনাদেরকে প্যাসকেল কেস, ক্যামেল কেস, স্ন্যাক কেস এগুলো কিন্তু বুঝেছি। আপনাদের মডেলের যে ফিল্ডগুলোর নাম থাকবে, এই নেমগুলো কিন্তু কিসে থাকবে, প্যাসকেল কেসে থাকবে। ক্যারেক্টার ফিল্ড সিএসআর, এটা কি দেখেন আবার অ্যাপটা কিসে করা, ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল ক্যারেক্টার। তো এখানে এই জন্য হচ্ছে আপনার এটা মাথায় রাখতে হবে আমরা কেন ইউজ করতেছি প্যাসকেল কেস। আর কোনো কি ফিল্ড অ্যাড করার দরকার আছে? ইমেল ফিল্ড একটা অ্যাড করি, ইমেল মডেলস ডট ইমেল ফিল্ড। তাহলে ইমেল ফিল্ডে হচ্ছে আমার নাল ট্রু রাখি। ডেট ফিল্ড লাগবে, ওকে ডিওবি লিখলাম। ডিওবি মানে কি মডেলস ডট কি দিব, ডেট এন্ড টাইম ফিল্ড নাকি ডেট ফিল্ড দিব? ওকে নাল ট্রু। এখন দেখেন আমি অনেকগুলো ফিল্ড অ্যাড করছি। এখন এই ফিল্ডগুলো কি আমার ডেটাবেজের মধ্যে কি আছে? এই দেখেন প্রত্যেকটা ফিল্ডের নাম আমাদের কিন্তু কি হবে, এক একটা কলাম। মাথায় থাকবে? অনেকে এটা ভুলে যান। ডাটাবেস টেবিল রিপ্রেজেন্টেশন, একটু আগে একটা কোশ্চেন দেখছিলেন এমসিকিউর মধ্যে। নাল ট্রুটা আপাতত হচ্ছে জেনে রাখেন, অ্যাড করতেছি। আর মানে কেন ইউজ করতেছি এটা আমি পরে বলবো। এজ, তারপর হচ্ছে ইমেল, এরপর হচ্ছে ডিওবি। তো এখানে দেখেন এই জিনিসগুলো হচ্ছে আমি কি করতেছি, একটা মডেল মানে কি একটা ডাটাবেস টেবিলকে রিপ্রেজেন্ট করতেছি। এটা ভুলবেন কখনো? মডেলস দিয়ে কি করে, মডেল ডাটাবেস টেবিল রিপ্রেজেন্টেশন। এই যে প্রত্যেকটা যে এখন আমি লিখতেছি, এই ডিপার্টমেন্ট সিসি দিলাম, ধরুন এজ 50, ইমেল হচ্ছে @gmail.com, ডেট অফ বার্থ হচ্ছে আমি 12 একটা দিছি। এখন দেখেন এটা হচ্ছে আমাদের কি একটা ইনস্ট্যান্স, আর মডেলের ফিল্ডগুলো হচ্ছে কি আমাদের এক একটা কলামের নাম। এতটুকু যদি বুঝে থাকেন ওকে ফাইন। এখন আমি যে বললাম একটা যে মডেল বানাইছি, এই মডেলটা যখন আমি বানাবো তখন আমাদের কি অ্যাপ্লাই করা লাগে, মেক মাইগ্রেশন। তো মনে থাকবে আমরা কখন
ইউজ করি মেক মাইগ্রেশনটা, মডেলসে কোনো চেঞ্জ, অ্যাড, এডিট, আপডেট, ডিলিট যদি কোনো কিছু করে থাকি models.py এর মধ্যে, তখন আমরা মেক মাইগ্রেশনটা ইউজ করব। দেখেন এখন যখন আমি মেক মাইগ্রেশন দিব, প্রথমে কি আসছিল, নো চেঞ্জেস ডিটেক্টেড না। এখন যখন দিব আমার হচ্ছে কি আসবে, যতগুলো মডেল ক্রিয়েট করছি এগুলো দেখাবে, যদি ভুল থাকে ভুলটা দেখাবে। কেন হয় না বলেন তো? হয় না একটা কারণে, বলেন তো কেন? রেজিস্টার, আচ্ছা ঠিক আছে রেজিস্টার করলাম। হ্যাঁ, সেটিংসে হচ্ছে আমি মাই অ্যাপটা ইনস্টল করি নাই। আমি এখন যে মাই অ্যাপটা ক্রিয়েট করছি, ইনস্টল অ্যাপে গিয়ে অ্যাপটা ইনস্টল করে দিতে হবে একদম হুবহু। আপনাদের করে রিনেম করে কপি করবেন যাতে কোনো ধরনের ভুল না হয়, 100% যাতে অ্যাকুরেসি থাকে। অনেক সময় আপনি দেখে দেখে লিখলেন ভুল হইতে পারে, হয় দেখছি। তাহলে একটা অ্যাপ ইনস্টল করছেন, এখন দেখেন আমি আবার দিলাম মেক মাইগ্রেশন ফর মাই অ্যাপ। দেখেন আমার এখানে এই অ্যাপের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে মাইগ্রেশনের ভিতর, দেখছেন? এই যে দেখেন এখানে এসে দেখবেন এগুলো অটো, এগুলো দেখার দরকার নাই, এগুলো আপনার দেখার দরকার নাই। এখানে একটা আইডি নামে একটা ফিল্ড অটো আসছে, আইডি, স্টুডেন্ট নেম, সিটি, ডিপার্টমেন্ট, এজ, এগুলা কিন্তু আমার যেগুলা ফিল্ড আমি যেগুলা দিছি ওইগুলা, কিন্তু এই আইডিটা কোত্থেকে আসছে? আইডিটা হচ্ছে বিল্ডিং। এই আইডি দিয়ে হচ্ছে আমি কি করব, কোন একটা, এই যে আমরা এডিট ডিলিট করতেছি, সিঙ্গেল গেট করতেছি, এটা কিন্তু আইডি দিয়ে করতে হয়। আইডি কিন্তু হচ্ছে প্রাইমারি কি এবং এটা ইউনিক। এই যে দেখেন প্রাইমারি কি দেওয়া আছে এখানে। তো এখানে বিল্ডিং, এই যে আপনারা যে আইডি নিয়ে আসতেছেন, আইডিটা কোত্থেকে আসতেছে বুঝছেন? এবার আইডিটা হচ্ছে আমাদের একটা প্রাইমারি কি, প্রাইমারি কিটা আইডি দিয়েই থাকে, আইডি এই নামটাই থাকে, ঠিক আছে? ডিফারেন্ট নাম দিলে কিন্তু হবে না। আরেকটা নাম আছে মনে হয় পিকে, পিকে দিলেও কিন্তু এটা কল হয়। আচ্ছা, এরপর আমাদের এখানে কি সেটআপ করা লাগবে সেটিংসে? বেস ডিআইআর। তো এটাও হচ্ছে কপি করবেন একদম সেম টু সেম, যাতে কোনো ধরনের ভুল না হয়। রিনেম করে কপি করে পেস্ট। তাহলে আমার টেমপ্লেট সেটিং এর কাজ আর কি আছে, যতটুকু করার দরকার সেটিং এ আমার কাজ শেষ। ওকে, এখন আমি আরেকবার মাইগ্রেট দিব। আচ্ছা, তার আগে আমার ডাটাবেসটা দেখি। ডাটাবেসে দেখেন আমার কি হচ্ছে, টেবিলটা আছে, আমি রিফ্রেশ দিলাম, বিল্ডিং যেগুলো এগুলা আর আমার এখন যেটা ক্রিয়েট করছে স্টুডেন্ট, এটা আছে নাই। এখন যখন মাইগ্রেট দিব, দেখেন অ্যাপ্লাই অল মাইগ্রেশন, যতগুলো মাইগ্রেশন আছে সে সবগুলো অ্যাপ্লাই করছে। এখন দেখেন এই আমার হচ্ছে দেখছেন মাই অ্যাপ স্টুডেন্ট ক্লাস, এটা চলে আসছে। এই দেখেন আইডি, স্টুডেন্ট নেম, সিটি, ডিপার্টমেন্ট, এজ, ইমেল, ডিওবি। তাহলে এটা কি একটা টেবিল আকারে চলে আসছে। এখন কোনো ডাটা অ্যাড করলে এখানে আপনি দেখতে পারবেন। আচ্ছা, এখানে আমার মডেলটা কি আছে, দেখেন সার্ভারটা অফ হয়ে যায়, এটা কিন্তু রানে রাখতে হবে। তো আমাকে এখানে নিয়ে আসতে হলে কি করা লাগবে? যারা নতুন আসতেছে তারা বলতেছে কি রে এরা কিভাবে পারতেছে। এরা কিন্তু আজকে অনেক দিন ধরে কিন্তু আপনাদের আগে এসে কিন্তু ক্লাস করছে। কোত্থেকে আসবে বলেন? ফ্রম। এখানে হচ্ছে এমন সাজেশন করতেছে না, ডট মডেলস ইম্পোর্ট স্টার admin dot site dot register। মডেলের নামটা আমার এরকম আসতেছে কেন? আমার স্যার কালকে এক্সটেনশনগুলো আনইনস্টল করে দিয়েছি গতকাল। না, ওইগুলোতে কোনো প্রবলেম নাই। আমার পাইথনটা ইনস্টল করে জ্যাঙ্গোটা ইনস্টল করা লাগবে। জ্যাঙ্গো নাই, এটা নাই, জ্যাঙ্গোর স্নিপেটস নাই। আর দরকার নেই, সবগুলো ইনস্টল হওয়ার পরে ইনস্টল এটা হয়েছে
হয়েছে, ঠিক আছে। আপনারা এরকম যদি ফেস করেন এগুলো ইনস্টল করে নেবেন। ইনস্টল করে এই যে বিএস কোডটা একবার কাটবেন অথবা কন্ট্রোল শিট পি দিয়ে লোড দিবেন, রিলোড দিবেন। স্যার অ্যাসেসমেন্টের সময় কি এগুলো আমরা ইউজ করতে পারবো? হ্যাঁ পারবেন। রিলোড উইন্ডো দেখেন, এখন যদি দেই আসার সম্ভাবনা দেখি। ইনস্টল এন্ড রিলোড। মুখস্থই করি। স্যার এটা আবার নতুন করে কি আচ্ছা দেখেন এবার চলে আসছে না আমাদের, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাডমিন সাইডে আসছে। এখানে যদি আসে, তো এখানে হচ্ছে ধরেন একটা এক্সটেনশন আছে, এটা একটু নামায় নিন, ফেক ফিলার এক্সটেনশন। তো আমি ডামি একটা ডেটা দিয়ে আমি হচ্ছে এটা অ্যাড করলাম। দেখেন যতগুলো ফিল্ড অ্যাড করছি ডেট অফ বার্থ এটাতে ভুল ধরবে। এটা হচ্ছে আমি আরেকটা ডেট দিয়ে দিলাম, সেভ দিলাম। দেখেন একটা সেভ হয়েছে স্টুডেন্ট ক্লাস অবজেক্ট আর ডাটাবেজের ভিতরে। দেখেন রিফ্রেশ দিবেন, দেখেন আইডি 1, স্টুডেন্ট নেম, সিটি, ডিপার্টমেন্ট এগুলো কিন্তু চলে আসছে, দেখছেন। এখন আমাদের ডাটাবেজের ডাটা তো চলে আসছে। ডাটাবেজ থেকে ডাটাটা কোথায় নিয়ে আসতে হবে? আমাদের ফ্রন্ট এন্ডে নিয়ে আসতে হবে। ওকে, ফ্রন্ট এন্ডে আমার নিয়ে আসতে হলে আমাদের এখন কোথায় যেতে হবে? টেমপ্লেটসে। টেমপ্লেটসে হচ্ছে আমি দিলাম কি স্টুডেন্ট মানে লিস্ট ডট এচটিএমএল। ওকে, তো আমি হচ্ছে চ্যাটজিপিটি থেকে একটা জেনারেট করে নেই। এখন আমার ফ্রন্ট এন্ড তো এচটিএমএল এর ভিতরে এগুলো দিয়ে দিলাম। এচটিএমএলটা যদি আমি রেন্ডার করতে চাই কি করতে হবে? কোথায় যেতে হবে? ভিউজে। আমরা আপাতত হচ্ছে এখানে views.py যেটা আছে এখানে কাজটা করব, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা কিন্তু এখানে করব না, এই ভিউজ যেটা আছে এটাতে করব। আজকে শেষ করতেছি, ঠিক আছে, শেষবারের মতো। হ্যাঁ, মাই অ্যাপে করতে হবে। আপনারা কি মাই অ্যাপে করতেছেন? মাই অ্যাপে করতেছেন সবাই? ওকে, অনেকে মাই অ্যাপে করতেছে, আমরা কিন্তু ভিউসে করব না। আমি কিন্তু আপনাদেরকে দেখাইছি কিন্তু এখানে মাই অ্যাপের ভিতরেই, তো মাই অ্যাপের ভিতরেই কিন্তু করতে হবে। আমাদের ভিউজের কাজটা আমাদের এই মাই প্রজেক্টের যে ভিউজটা আছে এখানে কিন্তু নাই, থাকে না। এটা কিন্তু আমরা ভিউজটা ক্রিয়েট করি। আর এখানে কিন্তু এটা বিল্ডিং আছে, এটার মধ্যে হচ্ছে আমরা মানে করব পরবর্তীতে। আজকে হচ্ছে আমরা মাই প্রজেক্টের ভিউজ দিয়ে করতেছি, ঠিক আছে। হবে না, কেমনে কাট করে নেবেন? ইন্ডিভিজুয়াল করার জন্য। কারণ ধরেন আপনি একটা বড় প্রজেক্ট করতেছেন, বিগ একটা প্রজেক্ট করতেছেন, এখন আপনার অনেকগুলা স্টেপ থাকবে, ঠিক আছে, অনেকগুলো ইউআরএল থাকবে। ইউআরএল গুলাকে ম্যানেজ করার জন্য আপনি এক একটা অ্যাপে করতে হবে, কারণ এক একটা ভিউজের কাজ আলাদা হবে। ধরেন আপনার একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনি তৈরি করতেছেন, ওইখানে স্টুডেন্ট থাকবে, স্টুডেন্টের রিলেটেড কাজ থাকবে, টিচার রিলেটেড কাজ থাকবে, এমপ্লয়ি রিলেটেড কাজ থাকবে। আপনি এগুলাকে একটা অ্যাপে ভাগ করে ফেললেন, স্টুডেন্ট একটা অ্যাপ, টিচার একটা অ্যাপ, এমপ্লয়ি একটা অ্যাপ। প্রত্যেকটা অ্যাপ ওয়াইজ আপনি ভিউজের কাজগুলো আলাদা করলেন, ইউআরএলস এর কাজগুলো আলাদা করলেন, তাহলে আপনার কাজটা সোজা হয়ে গেল না? ফাইন্ড করতে ইজি হবে। তো আজকে হচ্ছে আমরা মাই প্রজেক্টের ভিউজ দিয়ে করতেছি, এর পরবর্তীতে হচ্ছে আমরা মাই অ্যাপে যাব। হ্যাঁ, মাই প্রজেক্টে একটা ফাইল ক্রিয়েট করবেন এভাবে views.py দিয়ে। মাই অ্যাপে এটা বিল্ড ইন ক্রিয়েট করে থাকে। এখানে ফ্রম জ্যাঙ্গো
ডট কন্ট্রিব না ইম্পোর্ট কি রেন্ডার আচ্ছা শর্টকাটস দেখেন এখানে একটা ইন্ডেন্ট এরর চলে আসছে হুদাই, এটা ফাইলটা কেটে দিবেন। আবার এটা হুদাই আসছে ইন্ডেন্ট এররটা, অনেক সময় এরকম চলে আসে বুঝছেন। এই দেখেন আমার এখানে লাল দেখাচ্ছে। এটা করতে হলে আপনাকে ব্রাউজারটা কন্ট্রোল শিট পি দিয়ে রিলোড করে নেবেন, এটা তখন আর থাকবে না। ফ্রম django.contrib শর্টকাটস ইম্পোর্ট রেন্ডার। তো রেন্ডার হচ্ছে আমাদের একটা বিল্ড ইন একটা ফাংশন। কন্ট্রোল চিপে ধরে দেখেন এখন আসছে, আমি যখন ইনস্টল করছি সবগুলো, এই যে দেখেন ক্লিক করতেছেন, কন্ট্রোল চিপে ধরে ক্লিক করে দেখেন এটার মধ্যে অনেক কিছু আছে, এগুলো দেখার দরকার নেই। এটাই হচ্ছে ফ্রেমওয়ার্ক, আপনাকে আগে থেকে রেডি করে দিচ্ছে। তো রেন্ডার দিয়ে আমরা কোনো একটা HTML ফাইলকে কি করতে পারি, আমরা ব্রাউজারে শো করাতে পারি। তাহলে আমাদের একটা কি বানাতে হবে, ফাংশন। তো আমরা এখন কাজ করতে, দুইটা ভিউজ আছে, ফাংশন বেস ভিউজ, একটা হচ্ছে ক্লাস বেস ভিউজ। আমরা হচ্ছে ফাংশন বেস ভিউজের মাধ্যমে করব। ডেভ কি স্টুডেন্ট লিস্ট পেজ, এটা কি দিতে হবে প্যারামিটার। এটা কিভাবে আসতেছে, কেন আসতেছে, এটা এমবিডি আর্কিটেকচার যখন বুঝাবো তখন বুঝতে পারবেন। এরপর কি দিতে হবে, রিটার্নটা কেন দিছি বলেন তো, কারণ ফাংশন দেওয়া মানে কি প্রত্যেকটা ফাংশন একটা কিছু রিটার্ন করে। ফাংশন দিবেন মানে কি আপনাকে রিটার্ন লিখতে হবে, এটা ওর ধর্ম, এটাকে ওর দিতে হবে। রিটার্নটা না দিলে হচ্ছে কাজ করবে না। রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট কাকে করবেন, student.html কে। ওকে করলেন, এটা করার পরে এখন এর একটা ইউআরএল বানাতে হবে আমাদের, কিন্তু কাজ করে হচ্ছে এমবিডি আর্কিটেকচারে। ওর একটা ইউআরএল বানাতে হবে, কারণ আমি যে একটা স্টুডেন্ট একটা HTML নিলাম, HTMLটা একটা ইউআরএল আকারে যদি শো করাতে চাই তাহলে আমার একটা কি লাগবে, পাথ লাগবে। তাহলে পাথটা কোথায় কি ক্রিয়েট করব, urls.py তে আসবো। তো এখানে পাথ প্রথমে হচ্ছে আমি নিলাম ব্ল্যাঙ্ক রাখলাম আপাতত বলতেছি, তারপর হচ্ছে যেটা কপি করলাম এটা দিলাম, তারপর হচ্ছে নেম। তো দেখেন আমি এখানে নেমটাও এখন বাদ দিলাম। এই যে স্টুডেন্ট লিস্ট পেজ, এটা কোত্থেকে কল হয়েছে, views.py থেকে আমার কল হয়েছে। ফাংশনকে আমি এখানে কল করতেছি। আমরা জানি একটা ফাংশনকে যখন কল করি ফাংশনটা তখনই কাজ করে। তো দেখেন এখানে কিন্তু একটা পাইথনের হালকা পাতলা আছে, এত ডিপ না। আমাকে জানতে হবে যে আমার ফাংশন কখন কাজ করে। একটা ফাংশনকে যখন কল করব ফাংশনটা তখনই কাজ করবে। তো আমার ফাংশনের ভিতরে আমার সব কিছু রেডি করা আছে, এখন জাস্ট আমি আমার ফাংশনটাকে কল করব। এখানে কল করছি, কিন্তু দেখেন আপনাদের যদি এক্সটেনশন ইনস্টল করা থাকে এটা কি দেখায়, এরর দেখাবে। কেন, আমি আমার ফাংশনটাকে কোত্থেকে আসবে সেটা আমি বলে দিই নাই। তাহলে ফ্রম কোত্থেকে আসতেছে, মাই প্রজেক্ট ডট ভিউজ থেকে ইম্পোর্ট স্টার দেওয়া মানে কি যতগুলো আছে ততগুলা। কিন্তু আপনারা যখন প্রজেক্টে কাজ করবেন স্টারটা দিবেন না, কারণ এটা দিলে হচ্ছে আপনাদের প্রজেক্ট স্লো হয়ে যাবে। কারণ আপনি একটা ইউআরএলস এর কাজ করতেছেন, এখানে সব ফাংশন অনেক সময় নিয়ে আসা দরকার পড়ে না। এখন আপনি সবগুলো নিয়ে আসলেন, আপনার লোডিং টাইমটা বেড়ে যাবে, আপনার সফটওয়্যার আপনার ওয়েব অ্যাপ কিন্তু রান হতে কিন্তু দেরি করবে, কারণ ফাংশনগুলো লোড হবে, কল হবে, ঠিক আছে। তো আপাতত আমরা হচ্ছে দিয়ে রাখতেছি, আমরা এখন কোনো ডেভেলপমেন্টে যাচ্ছি না। যখন নিয়ে আসতেছি তখন এটা কিন্তু অটো পাওয়া যাবে। এখন দেখেন একটা পাতের কিন্তু 3টা সেকশন থাকে। প্রথমটা হচ্ছে আমার ইউআরএল এ কোনটা শো হবে সেটা, সেকেন্ড কার থেকে শো করব, কি শো করব, যাকে কল করতেছি তার নামটা, এরপর নেমটা পরে বলতেছি, নেমটা দেখার দরকার নাই। নেম হচ্ছে একটা পাতের একটা ইউনিক একটা নাম। আমাদের প্রত্যেকের একটা ইউনিক একটা নেম আছে।
ওই নেম ইউনিক থাকে না, আমাদের একটা আইডি আছে ধরেন ন্যাশনাল আইডি, ওই ন্যাশনাল আইডি দিয়ে আমার একটা পার্সনকে বোঝায়। ঠিক সেমভাবে পাথের একটা ইউনিক নেম আছে, আমি যদি একটা নেম দেই তাহলে ওকে যে নেম দিব এখানে আমি ওই নাম দিয়ে আমি তাকে ডাকতে পারবো। ধরেন আমি এখানে নাম দিলাম হচ্ছে এসটিডি, একটা নাম দিলাম, ঠিক আছে। এখন এই পার্টটা আমার যখন যেখানে দরকার পড়বে আমি তখনই হচ্ছে এসটিডিকে যখন কল করব তখন এই পার্টটা আমি ইউজ করতে পারবো। আর এটা হচ্ছে আমার কোনটা বলেন তো, উপরে যেটা শো হবে ওইটাই। এখন কি আমি রান করতে পারবো? ওকে, এখন হচ্ছে আমি দেখেন রান করলাম, আসছে। কারণ এটা ব্ল্যাঙ্ক কেন আসলো, আমরা এখানে ফাঁকা রাখছি। এখন ধরেন আমি চাচ্ছি এখানে স্ল্যাশ স্টুডেন্ট লিস্ট এই নামটা শো হবে, তখন কি করতে হবে, এই সেম ইউআরটা এখান থেকে কপি করব, এখানে যেটা আমি দিব এইটা কিন্তু এখানে শো হবে। এখানে একদম হুবহু আপনি যেটা লিখবেন এখানে একদম হুবহু সেম টু সেম আপনার লেখা লাগবে, ঠিক আছে। দেখেন আপনি যদি এখান থেকে ব্যাক স্ল্যাশটা রিমুভ করে দেন, আচ্ছা এটা অটো পেয়ে যাচ্ছে, ক্যাশের মধ্যে স্টোর করা আছে। ধরুন আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে। এখন আমি আবার এন্টার দিয়ে রান করতেছি, এটা কিন্তু অটো স্ল্যাশটা চলে আসতেছে, কিন্তু অনেকের এখানে কিন্তু রানে এরর দিবে, ঠিক আছে, কারণ এটা আমার ক্যাশের মধ্যে সেভ করা, ব্রাউজারে সেভ করে রাখছে অটো। এটা আমি অন্য একটা ব্রাউজারে গিয়ে আমি দেখাইতে পারতেছি, আমি এটা দিয়ে দিলাম, আচ্ছা এটাতে অটো নেওয়া, অটো ধরে রাখতেছে না না দেওয়ার জন্য আমি এখান থেকে রিমুভ করে দিই, এটা আমি রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে এখন দিচ্ছি, দেখছেন আমার এখানে একটা স্ল্যাশ আছে ব্যাক স্ল্যাশ, কিন্তু এখানে এটা নাই। তাহলে হয় আমাকে এখান থেকে কপি করে এখানে ঠিক করতে হবে, অথবা এখান থেকে বাদ দিয়ে দিতে হবে, কিন্তু এখানে বাদ দিলে এটা অটো চলে আসে, দেখছেন। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে এখানে যেমন আছে তেমনটাই আপনি দিয়ে সন্তুষ্ট থাকেন, আপাতত চলে আসছে। স্যার এখানে যে আমরা ফাংশনগুলো ইউজ করি অটো ইম্পোর্টের কোনো ব্যবস্থা নেই? কোন ফাংশনগুলো এই যে এখানে ইউজ করতেছেন আমি ওখানে উপরে ইম্পোর্টের অ্যাড করছি, অটো ইম্পোর্টের কোনো ব্যবস্থা নেই? আপনি যখন হচ্ছে লিখে ফেলবেন আপনার এক্সটেনশন যদি থাকে তাহলে এটা অটো ইম্পোর্ট হয়ে যাবে। এক্সটেনশন ওই থাকে যে তখন অটো auto আসছে আসে। সাজেশন দেখেন এটা আমি ধরেন এখানে নিলাম না, ধরেন আমি এখানে স্টুডেন্ট পেজ, আপনার এখানে ধরেন এক্সট্রা এক্সটেনশন থাকলো, তাহলে এক্সটেনশনটা যদি থাকে তাহলে হচ্ছে আপনি কন্ট্রোল এন্টার দেওয়ার পরে যদি এন্টার দেন তাহলে উপরে এটা অটো ইম্পোর্ট হয়ে যাবে। এটা ওই জাভার মধ্যে আছে, মানে প্যাকেজগুলো অটোমেটিক চলে আসে, প্যাকেজের ক্লাস। হ্যাঁ বারবার ইন্টারভিউর জন্য আসছে। হ্যাঁ ওই যে ওইখানে একটা কনফারেন্স রুম আছে বড়, স্কিল লেখা, ঠিক আছে, ওইখানে হচ্ছে ইন্টারভিউ দিতে যান। ওখানে যাব। হ্যাঁ হ্যাঁ, তো এক্সটেনশন থাকলে এখানে হয়ে যায়, আর না থাকলে আপনাকে হচ্ছে এভাবে লিখতে হবে আর এভাবে ইম্পোর্ট করে দিতে হবে। কোথা থেকে নিয়ে আসতেছি আপনার এটা বলে দিতে হবে। আমি যে স্টুডেন্ট এই মাই প্রজেক্টের ভিউজ থেকে নিয়ে আসতেছি, মাই প্রজেক্টের ভিউজ থেকে নিয়ে আসতেছি সেটা আমি দিয়ে দিছি। আচ্ছা এখন আমার এখানে ডাটা শো করাতে হবে, কি করতে হবে, ডাটাগুলো কি আমার ডাটা, ব্যাক এন্ডের ডাটা আমার, তাহলে এই ডাটাগুলো যদি আমি শো করাতে চাই আগে এখানে এগুলো ডিলিট করে দিই, একটা রো ডিলিট হলো, একটা রো থাকবে। এখন দেখেন আমাদের পাইথনের কোন জিনিসটা লাগতেছে বলুন তো, লুপ। কেন আমার তো এখন দেখেন আমি এখানে একটা ডেটা অ্যাড করছি, এখানে আরেকটা করছি, এই জিনিসটা কি একটা স্ট্যাটিক না, যতগুলা দিব এখানে আমার বারবার এখানে কাজ করা লাগতেছে, এখানে দিলাম এভাবে দিতে থাকলাম, এটা আবার জিনিসটা স্ট্যাটিক না। তো এখন যদি আমি জিনিসটাকে ডাইনামিক করতে চাই তাহলে কি করতে হবে, ফর লুপ ইউজ করতে হবে, কারণ আমার মডেলের ভিতরে এক বা একাধিক ডাটা থাকতে পারে। তো এক বা একাধিক ডাটা থাকার জন্য নিয়ে আসার জন্য আমার কি ইউজ করা লাগবে, লুপ।
তো দেখেন আমি হচ্ছে একটা রো রাখলাম, একটা রোকে হচ্ছে আমি লুপের মধ্যে রাখবো, এই একটা রোকে। তো এই রোটা কি, এই জিনিসগুলো আমি মুছে দিব। এখন এই জিনিসটা মধ্যে হচ্ছে আমার একটা কি পাঠাইতে হবে, লুপে ডাটা পাঠাতে হবে। এখন হচ্ছে একটু ট্রিকি কাজ, আপনার থেকে বুঝতে হবে। এখন দেখেন আমার ব্যাক এন্ডের সাথে ফ্রন্ট এন্ড কানেকশন করতে হবে। এখন কি কানেকশন আছে? যদি কানেকশন করতে চাই, যদি আমার ফ্রন্ট এন্ডে যদি ডাটা পাঠাতে চাই, তাহলে আগে আমার ডাটাবেস থেকে ডাটাটা নিয়ে আসতে হবে না? ডাটাটা নিয়ে আসবো না? প্রথমে আমি এখানে লিখলাম হচ্ছে ধরেন অল স্টুডেন্ট। তাহলে কোথায় আছে এটা আমার ডাটাটা? মডেলের ভিতরে। তাহলে এখানে কি আমার মডেলটা ইম্পোর্ট করা আছে? তাহলে মডেলটা ইম্পোর্ট করতে হবে। কোত্থেকে ইম্পোর্ট করতে হবে? অ্যাপের নাম কি? ফ্রম মাই অ্যাপ ডট মডেলস ইম্পোর্ট স্টেরিক। তো এটা যদি দেই, আমার যতগুলো মডেল আছে সবগুলো চলে আসলো। আর যদি আমি একটা একটা করে লিখতে চাই, তাহলে একটা একটা করে নিয়ে আসতে হবে। তাহলে এই মডেলটা চলে আসলো। এই মডেলের ভিতরে আমার কত সবগুলো ডেটা আছে, আমার ডেটাগুলো স্টোর করা আছে। তাহলে এই মডেলটাকে আমি কল দিলাম স্টুডেন্ট ক্লাস অবজেক্টস ডট অল। মাথায় রাখতে হবে এটা কিন্তু প্লুরাল হবে, অবজেক্টস। অবজেক্ট দিলে হবে না কিন্তু, অবজেক্টস ডট অল। এটা হচ্ছে আমার ডিবি SQLite কোয়েরি। আমরা যারা মাইস্কুয়েল করছি, মাইস্কুয়েলে কি ছিল? সিলেক্ট স্টেরিক ফ্রম, যে টেবিলের থেকে নিয়ে আসবেন ওই টেবিলের নামটা। আর এখানে কি হবে? স্টুডেন্ট ক্লাস, যে মডেল থেকে নিয়ে আসবো মডেল ডট অবজেক্টস ডট অল। তাহলে ডাটাটা নিয়ে আসলাম, ডাটাটা নিয়ে এসে কোথায় একটা স্টোর করাইছি? কোথায় স্টোর করাইছি? একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করাইছি। তো ভেরিয়েবলের মধ্যে যখন স্টোর করাইছি, এখন ডাটাটা আমি পেয়ে গেছি না? এখন রাখতে হবে কিসে? একটা ডিকশনারিতে। আমি একটা ডিকশনারি ক্রিয়েট করব এখানে স্টুডেন্টস নামে। ডিকশনারির দুইটা অপশন থাকে, দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কি ভ্যালু। বাম পাশেরটা কি বলা হয়, ডান পাশেরটা কি ভ্যালু বলা হয়। তাহলে এখানে আমি দিলাম হচ্ছে স্টুডেন্ট। আচ্ছা, এখানে আমি দিলাম, এটার নাম দিলাম হচ্ছে কনটেক্সট। মানে এটা একটা ভেরিয়েবল, ডিকশনারির নাম, যে কোনো কিছু নাম দিতে পারেন আপনি। STUDENTS স্টুডেন্টস। ডিকশনারি লেখার নিয়মটা কিন্তু জানতে হবে আপনাকে। কিটা কিন্তু কিসের হয়? সিঙ্গেল কোটেশনের ভিতরে অথবা ডাবল কোটেশনের ভিতরে আপনাকে রাখতে হবে। মানে কাকে পাঠাবেন? অল স্টুডেন্টকে পাঠাইলেন। দেখেন কি হচ্ছে, পাঠাইলাম অল স্টুডেন্ট নিয়ে এসে এখানে পাঠালাম। আপনি চাইলে এখানে ডাইরেক্ট এটাও পাঠিয়ে দিতে পারেন। আপনারা যখন অ্যাডভান্স হবেন তখন এভাবে করবেন। দেখেন আবার এদিকে দেখেন, ডাটা নিয়ে আসছি, ডাটা নিয়ে এসে ভ্যালু নিয়ে আসছি না? ভ্যালুটা কার মধ্যে রাখলাম? একটা কি এর মধ্যে। এইভাবে রাখলে কি বুঝতে পারবেন? বোঝা যাচ্ছে? আচ্ছা, আপাতত আমি শর্ট করে লিখি। ডাটাগুলো নিয়ে এসে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, ভেরিয়েবলটা একটা কি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই ডিকশনারিটা আমার এখানে পাস করে দেওয়া লাগবে। হ্যাঁ, তো এখন কি আসবে? কি করতে হবে? এখন নিয়ে আসতে হলে লুপ ক্রিয়েট করতে হবে। এখন আমার কয়টা রো হবে আমি কি জানি? কয়টা রো হবে? একটা হইতে পারে, 100টা হইতে পারে। তাহলে আমার কতটা হবে সেটা ডিপেন্ড করে আমার ডেটাবেসে কতগুলো ডেটা আছে। তাহলে আমার যদি ডেটাবেসে 50টা শো আসে থাকে, তাহলে 50টা শো হবে, 100টা থাকলে 100টা, একটা থাকলে একটা। তো এই জিনিসটা আমার করতে হবে কিসের মাধ্যমে? লুপের মাধ্যমে। তাহলে আমি কার উপর লুপ চালাবো? রোর উপর নাকি ডাটার উপরে? রো এর উপরে লুপ চালাবো। তাহলে ফর আই ইন, এখানে কিসের উপর থাকবে? স্টুডেন্টস। এখানে কিটা যে নামে ওই নামে থাকতে হবে, ফর আই ইন স্টুডেন্টস। তো দেখেন আমার ফর লুপ এখানে শুরু এখানে শেষ, কিন্তু আমার এখানে কিন্তু পড়ছে। তাহলে এটাকে ধরে নিয়ে এসে এখানে ভিতরে ঢুকে দিতে হবে। এখন কি আসবে?
এখনো কিন্তু আমার ডাটাটা আসবে না, কারণ আমি বলে দিই নাই আমার টেবিল ডাটার মধ্যে কি থাকবে সেই জিনিসটা কিন্তু আমি এখনো বলে দিই নাই। আমার লুপটা চলতেছে, আমার কিন্তু টেবিল ডাটা কয়টা হবে, টেবিল ডাটার মধ্যে কি থাকবে ওই জিনিসটা কিন্তু আমি বলে দিই নাই। তো যদি এটা এখন নিয়ে আসতে চাই কি করা লাগবে? এই যে দেখেন আমাদের একটা জিনিস আছে, এটাকে বলা হয় টেমপ্লেট ট্যাগ। আমরা কিন্তু পাইথনের মধ্যে .py ফাইলের মধ্যে আমরা কিন্তু এইভাবে লিখি লুপ। এই যে দেখেন এভাবে কিন্তু আমরা লুপ লিখি, এভাবে কিন্তু লুপ লিখি, কিন্তু আমরা লুপটা লিখতেছি কোথার মধ্যে? কার্লি ব্রেসের মধ্যে। কেন? এটা তো আমার একটা HTML ফাইল। HTML ফাইলের ভিতরে কি আমার পাইথনের কোড চলে? তো পাইথনের কোড চলার জন্য আমাকে কি দিতে হবে? কার্লি ব্রেস শুরু, কার্লি ব্রেস শেষ, পার্সেন্টেজ তার মধ্যে হচ্ছে আমার ফর লুপটা লিখতে হবে। ফর লুপটা লিখলে সেটা কি করতে হবে? এন্ড করা লাগবে। সেটাও কি আমার টেমপ্লেট ট্যাগের মধ্যে আমার রাখতে হবে। আচ্ছা এতটুকু পর্যন্ত করেন। দেখেন একটু দেখেন, লাইটগুলো অফ করে দিয়েন। এতটুকু পর্যন্ত আমার হয়েছে। অনেকের হচ্ছে সুপার ইউজারটা অ্যাক্সেস হচ্ছে না, সবকিছু ঠিক আছে, বাসার পিসিতে সেম এটা নিয়ে রান করেন, দেখবেন এটা হবে, কাজ করবে। তো এখন হচ্ছে আমি ডাটা শো করাবো। ডাটা শো করানোর জন্য এখানে আসতে হবে। দেখেন আমার এখানে আসলাম, এখানে এসে কি দিতে হবে? কোনো একটা ডাটা শো করানোর জন্য কার্লি ব্রেস না, ডাবল কার্লি ব্রেস দিতে হবে, ঠিক টেবিল ডাটার মধ্যখানেই। আপনারা তো HTML CSS জানেন, এখন HTML CSS দেখাতে গেলে আমার থেকে শুরু থেকে জিনিসগুলো বুঝাতে হবে। টেবিল রো কি, টিআর কি, টিডি কি, এগুলো কি জানেন না? ওকে, এখন কি এগুলো বুঝাবো? ওকে, সব জায়গায় দিয়ে রাখলাম। এখন দেখেন আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে কয়টা আছে? 6টা। তাহলে 6টা আমি টেবিল রো নিলাম। এখন প্রথমে আমি ডাটা শো করাবো কোনটা? স্টুডেন্ট নেম। এখন এখানে প্রথমে দিতে হবে আমার আই ডট, কাকে শো করতে চাচ্ছেন? স্টুডেন্ট নেম। এখানে যেটা আছে হুবহু এটা কপি করতে হবে, এটা কপি করে এখানে। এরপরে কোনটা? আচ্ছা এই জিনিসটাই কপি করি, চারটা 6টা। এরপরে হচ্ছে আমার কার? সিটি। এরপরে ডিপার্টমেন্ট, মোবাইলগুলো সাইলেন্ট করে রাখবেন। এজ, ইমেল, এই মডেলের মধ্যে যে নাম আছে কিন্তু ওই নাম, কেউ কিন্তু ওই যে অন্য জায়গা থেকে নিজের মতো করে দিলে হবে না। এখানে কিন্তু মডেলের যে নাম আছে ওই নাম ধরেই কিন্তু আপনাকে ডাকতে হবে। এই দেখেন এখন দিলাম, চলে আসছে না? এই যে দেখেন এখন আমি আরেকটা অ্যাড করলাম ব্যাকএন্ড থেকে। ফেক পিলারটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। দেখেন আরেকটা আসছে, এখন এখানে আসছে। রিঅ্যাক্ট হলে রিয়ান টাইম চলে আসতো, এখন এখানে দিতে হবে কি? রিফ্রেশ করতে হবে। দেখছেন চলে আসছে। এখন এখানে আমি আরেকটা কলাম অ্যাড করবো, এটা কি? অ্যাকশন। তাহলে কোথায় যেতে হবে? টেবিল হেড, অ্যাকশনস। অ্যাকশনের মধ্যে কি কি নিয়ে আসবো? এডিট, ডিলিট। তো দেখেন এডিট এবং ডিলিট পাশাপাশি রাখতে যাচ্ছি। দেখেন এটা কিসের মধ্যে হবে? আমার টেবিল ডাটার মধ্যে হবে না, টিডির মধ্যে। তো আমি লিখবো হচ্ছে হ্যাঁ না, আজকে দেখা দিব না, জাস্ট এগুলো শো করে রাখতেছি। এডিট, আরেকটা হচ্ছে ডিলিট। এই চলে আসলো। এখানে যদি লিঙ্ক নিয়ে আসতে চাই কি? href। আচ্ছা এটা এখান থেকে হচ্ছে আপনারা কি সিলেক্ট করবেন? জ্যাঙ্গো টেমপ্লেট থাকে, HTML সিলেক্ট করে দিলে তখন অ্যাঙ্কর টেক্সটগুলো লিখলে অটোমেটিক চলে আসবে। এই যে
কাজ শেষ হলো আবার এটা দিয়ে দিবেন কি জেঙ্গো টেমপ্লেট, এডিট, ডিলিট, চলে আসলো। এডিটে কাজ করলে এডিট হবে, ডিলিটে করলে ডিলিট হবে। এতটুকু পর্যন্ত কয়টা মডেলে করবেন জানেন আপনারা? 5টা মডেলে করবেন। শুধুমাত্র ডাটা শো করাবেন, আর কোনো কিছু করার দরকার নাই। 5টা মডেল, স্টুডেন্ট, টিচার, লাইব্রেরি, এমপ্লয়ি, স্টাফ। 5টা মডেল ডাটা, 5টা মডেল অ্যাড করবেন, 5টা মডেলের ডাটা অ্যাড করবেন, অ্যাড করে 5টা মডেলের ডাটা শো করাবেন। সিম্পল কাজ, যারা কপি পেস্ট করতে পারবেন তাদের জন্য ইজি, বলে দিছি। ইনফরমেশন শো করাইছে আপনারা। এরপর আমি এখান থেকে টিচার লিস্টে যখন যাব, টিচার ইনফরমেশন শো হবে। এমপ্লয়ি সিলেক্ট করব, এমপ্লয়ি ডাটা শো হবে। এরকম 5টা মডেলের ডাটা শো করাবেন, যে করে দিবেন তার ছুটি। আবার আলাদা আলাদা পেজে এখন হ্যাঁ, আলাদা আলাদা পেজে এখনই। এই নেভিগেশন করে হ্যাঁ এখনই, হ্যাঁ